আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। 31 ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাৎসিবাদী সংগঠন হিসেবে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। মূল্যস্ফীতি, অর্থ পাচার ও আর্থিক খাতে লুটপাটের খোলস উন্মোচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ঘটনাবহুল 2024। আলোচনায় ব্যাংক খাতের সংস্কার। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর কঠোর নিরাপত্তায় অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঘিরে রাখা হয়েছে পুড়ে যাওয়া ভবন, ঢুকতে পারছেন না সাংবাদিকরা। শুরুতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবারে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত বিমানের 181 আরোহীর মধ্যে 179 জনই মারা গেছেন। মাত্র 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানির ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। সকালে থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় আসা বিমানটি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয় বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের মধ্যে বেশিরভাগ দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের। এরই মধ্যে বিমান দুর্ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ কোরিয়া সরকার। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের 7C2216 ফ্লাইটটি 175 জন যাত্রী ও 6 জন ক্রু নিয়ে যাচ্ছিল দক্ষিণ কোরিয়ায়। দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বাউন্ডারি দেওয়ালে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে। বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে অনেকেই স্মরণ করেছিলেন আল্লাহর নাম। ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে বিমানটি ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণভাবে প্রসারিত না করে অবতরণের চেষ্টা করছে। পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীবাহী উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস ও বিমানবন্দরের বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কর্মীরা। একে একে উদ্ধার করা হয় যাত্রীদের মৃতদেহ। ক্রু সহ 181 আরোহীর মধ্যে মাত্র 2 জনকে ছাড়া আর কাউকেই বাঁচানো যায়নি বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থা। এত যাত্রীর প্রাণহানির ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। নিহত যাত্রীদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের। ভয়াবহ এই দুর্ঘটনার পর মুয়ান বিমানবন্দর এলাকায় শোকার্ত মানুষের আহাজারি চলছে। বিমান বিধ্বস্তের খবরে জরুরি বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sang-mok। উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দেন তিনি। হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। মুজিববাদী 72-এর সংবিধানের কবর দিতে 31 ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটর সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক হিসেবেও ঘোষণা করা হবে। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হবে এই ঘোষণাপত্র। রিপোর্ট মনির হোসেন তোপর। গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একের পর এক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলেছে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তাদের দাবি, বিপ্লবের ঘোষণাপত্র 5 আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসেই ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিবাদীরা। এই গণ অভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে পতিত সরকারের দোসররা। তবে গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তার দালিলিক প্রমাণ হিসেবে 31 ডিসেম্বর জাতির সামনে ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে 72-এর সংবিধান বাদ দিয়ে জনপ্রত্যাশা পূরণে অগ্রাধিকার থাকবে বলে জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। চা ও পোশাক শ্রমিক থেকে শুরু করে দলমত নির্বিশেষে ৩১ ডিসেম্বর সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এখানে শহীদরা আসবে, শহীদ পরিবারের লোকজন আসবে, আহতরা আসবে। আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে, তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। ঐক্যের প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দল হিসেবে কাজ করবে না। এই প্ল্যাটফর্মগুলো মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত, তারা নতুন কোন রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। এখন অপেক্ষা ৩১ ডিসেম্বর যে ঘোষণাপত্র দেবেন তাতে কতটা সফল হবেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আজ প্রথম অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। শুধুমাত্র সচিবালয়ের পাশধারী কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে। চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। উপদেষ্টা, সিনিয়র সচিব ও বিভিন্ন সংস্থার প্রধান ছাড়া কেউ গাড়ি নিয়ে সচিবালয়ের ভিতরে যেতে পারছেন না। কড়া তল্লাশি চৌকি পার হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের হেঁটে যেতে হচ্ছে তাদের দপ্তরগুলোতে। ঘিরে রাখা হয়েছে পড়ে যাওয়া ভবনটি, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া সাংবাদিকদের প্রবেশের বিষয়টি এখনও নিষিদ্ধই রয়েছে। এ বিষয়ে সচিবালয়ের সংবাদ কাভার করতে আসা সংবাদকর্মীদের সংগঠন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসার কথা রয়েছে। আগের সব স্থায়ী ও অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে আগামীকাল থেকে সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি। এছাড়া যাচাই বাছাই শেষে নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। সচিবালয়ের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের তিনি জানান ৩,০০০-এর বেশি কার্ড সাংবাদিকদের জন্য ইস্যু করা হয়েছিল, যার বেশিরভাগই ভুয়া। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব। এই ৩,০০০+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। এবারে ফিরে দেখা ২০২৪। চড়া মূল্যস্ফীতি, অর্থ পাচার আর ১.৫ দশকের আর্থিক খাতে লুটপাটের খোলস উন্মোচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ঘটনাবহুল ২০২৪। বছরের শেষ প্রান্তে এসে আলোচনায় ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। তবে প্রবাসী ও রপ্তানি আয় নির্ভর করে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার সংকোচনমূলক মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজার তদারকির মাধ্যমে মূল্যস্ফীতি সামালের চেষ্টা করলেও অর্থনীতিতে পরিবর্তন আসেনি। তাদের মতে আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বছরে গতি ফিরতে পারে অর্থনীতিতে। শারফুল আলমের রিপোর্ট।
বছরের শুরু থেকেই 2 অঙ্কের ঘরে খাদ্য মূল্যস্ফীতি। শীত মৌসুমে সরবরাহ বাড়লেও এখনো সহনীয় হয়নি বাজার দর। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সুদের হার বৃদ্ধি, শুল্ক কমানো সহ নানা উদ্যোগ নিলেও এর সুফল আসেনি নিত্যপণ্যের বাজারে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ শাসনামলের অর্থনৈতিক লুটপাটের ভয়াবহ তথ্য উঠে আসে জনসম্মুখে। আওয়ামী লীগ সরকার 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে দেশ থেকে। সরকারি কেনাকাটায় রাজনীতিবিদ ও আমলারা নিয়েছেন 2.5 লাখ কোটি টাকার ঘুষ, আর উন্নয়ন প্রকল্প থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 3 লাখ কোটি টাকা। শেয়ার বাজার থেকে আত্মসাৎ করা হয় 1 লাখ কোটি। সংস্কারের যে পলিসিগুলি এটা তো আমরা ডিকটেট করতে পারি, কিন্তু এটা এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের দায়িত্বটা। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে এগুলি হঠাৎ করে হবে না, কিন্তু 1 বছরে অনেক দূর আমরা এগিয়ে নিতে পারবো। জুলাই বিপ্লবের পর ঢেলে সাজানো হয় দেশের আর্থিক খাত। বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নিয়ে শুরু করেন ব্যাংকিং খাতের সংস্কার। 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন তিনি। এর মধ্যে 10টির মালিকানায় ছিলেন বহুল আলোচিত এসআলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম। এসআলম ও তার সহযোগীরা ব্যাংকগুলো থেকে অন্তত 1000 কোটি ডলার হাতিয়ে নেন। তার দখল করা ব্যাংক থেকে আনুমানিক 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এসআলম গ্রুপ একাই ইসলামী ব্যাংকের মোট ঋণের প্রায় 73,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 18,000, গ্লোবাল ইসলামী ব্যাংকের 90% অর্থ হাতিয়ে নেন। এসব ব্যাংকে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। দুর্নীতি ও লুটপাটের তথ্য জানাতে আর্থিক খাত সংস্কারে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তো একটা বড় রকমের ক্ষতির জায়গা থেকে উত্তরণ, সুতরাং এখনো চেষ্টা হচ্ছে এই ক্ষতিগুলোকে মেটানোর একটা উদ্যোগের ভিতরেই সামগ্রিক কার্যক্রমগুলো নিতে দেখছি। তার ভিতরে কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক কিছু ফলাফল দেখছি। নতুন বছরে কিভাবে সংস্কারমূলক কার্যক্রমগুলোকে চিহ্নিত করে নতুন নির্বাচিত সরকারের কাছে এই কার্যক্রম ধরিয়ে দেওয়া যায়, সেটি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ব্যাংকের পাশাপাশি মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, নগদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কার্যক্রমের নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও 10 শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় আর্থিক অনিয়মের তদন্ত। প্রতি ডলারের দাম ছাড়িয়েছে 123 টাকা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রপ্তানি ও প্রবাসী আয়ে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 24 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে বিশ্লেষকরা বলেন, অর্থনীতিকে সংকটে রেখেই বিদায় নিচ্ছে 2024। তবে নতুন বছরে সংস্কার কার্যক্রমে গতি বাড়লে ও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও গতি ফিরবে ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে নির্বাচিত সরকার পরিপূর্ণভাবে সংস্কার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান আমির খসরু। বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যরা। 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই। নির্বাচিত সরকার আসবে দেশে, তারা আমরা 31 দফা বাংলাদেশের প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি, বিএনপি একাও দেয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসলামকে ব্যবহার করে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে বিএনপির নামে কলঙ্ক লেপনের চেষ্টা চলছে।
মহান বিজয় দিবস উপলক্ষে রিকশা ভ্যান ও অটোচালক দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রিজভী এসব কথা বলেন। মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করেনি দাবি করে রিজভী বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একটি দল ঐক্য নষ্টের চেষ্টা করছে। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর আপনাদের আত্মসাতও তো জনগণ দেখেছে। ঘুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির। সিলেটে প্রয়াত বিএনপি নেতা হারিছ চৌধুরীকে আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। গত রাতে নিজ পরিচয় দাফনের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে তার দেহাবশেষ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর তার দেহাবশেষ সিলেটের কানাইঘাটে তার পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে মাগরিবের পর রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে হারিছ চৌধুরীকে পুনরায় সমাহিত করার কথা রয়েছে। এর আগে 5 সেপ্টেম্বর তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট বেঞ্চ হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন। টেস্টে তার ডিএনএ পরিবারের সঙ্গে মিলে যায়। অপরদিকে 2021 সালের 4 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীকে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারে জালালাবাদ এলাকায় জামিয়া খাতামুন নাবিঈন মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। বেতন ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইন্টার্নি চিকিৎসকরা। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা রোববার বেলা 11:30 শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় নানা স্লোগান দেন তারা। চিকিৎসকদের অবস্থানের কারণে শাহবাগ সহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এর আগে এফসিপিএস প্রথম পর্ব পাশ করা প্রশিক্ষণার্থীদের মাসিক বেতন 25,000 থেকে 30,000 টাকা করা হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে দ্বিতীয় দফায় আন্দোলনে নামেন এসব প্রশিক্ষণার্থী। দেশের আর্থিক খাতের বেশি উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, এতদিন আর্থিক খাত পিছিয়ে থাকার পেছনে সংশ্লিষ্ট সবাই দায়ী। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। এ সময় গভর্নর বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকিং খাতে সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে বলে যান অর্থই অনর্থের মূল, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে তারা করবে। আমরা চাই না সেই ধরনের লেভেল নিতে। আমরা চাই আর্থিক খাত বিকশিত হোক, সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে চলবে না। বিগত সরকারের সময় শিক্ষা ব্যবস্থা ত্রুটির কারণে বাংলাদেশ প্রত্যাশিত প্রজন্ম পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, বিজ্ঞান এবং নৈতিকতা ভিত্তিক একটা প্রজন্ম তৈরি করতে অগ্রণী ভূমিকা রাখবে শিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সংগঠনটির সায়েন্স ফেস্ট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারাদিনের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিগত দিনে আমাদের যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার শিক্ষার নানা ত্রুটি হওয়ার কারণে আমরা যে প্রজন্ম আকাঙ্ক্ষা করেছি, সেই প্রজন্ম এখন আমরা না পেলেও আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির এই জাতিকে এমন একটি প্রজন্ম দিতে চায় যেটা কোনো সরকার কখনো কোনো সময় পারেনি। জুলাই বিপ্লবের সঠিক ইতিহাসকে সুরক্ষিত রাখতে 64 জেলার প্রকাশিত খবর নিয়ে
প্রদর্শনীর আয়োজন করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। 1 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত 11টি জাতীয় পত্রিকার প্রথম পৃষ্ঠার বড় ছবি থাকছে এতে। বিজয় দিবস উপলক্ষে এই আয়োজনে জুলাইয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তের গ্রাফিতিও করা হয়েছে। এই প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারির 16তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে পুলের হাটে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত বিদায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকারা দেশ সেবায় একনিষ্ঠ দায়িত্ব পালন করবে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। কঠোর অধ্যবসায় ও সাধনার মাধ্যমে সেবাদানের ব্রত নিয়ে এগিয়ে চলেছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তুলছে যেন শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়েও পেশাদারিত্বের সুনাম ধরে রাখতে পারে তারা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির 16তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে এমন প্রত্যয় জানান শিক্ষক শিক্ষার্থীরা। আদিন থেকে আমরা শিখেছি কিভাবে একটা পেশেন্টকে মানসিকভাবে, শারীরিকভাবে তাকে সেবা দিয়ে তাকে সুস্থ করতে হয়, কিভাবে আমরা পেশেন্টকে আমাদের সর্বোচ্চ দিক দিয়ে তাকে আমরা সেবা করে সুস্থ করব। বিশেষ করে তার মানসিক দিক দিয়ে একটা পেশেন্টকে ঠিক করার জন্য, পেশেন্ট সুস্থ হওয়ার জন্য আসলে মানসিক দিকটাই জরুরি। আদ্দিনের নিজস্ব হাসপাতালেই ইন্টার্ন এবং কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। বর্তমানে জুনিয়র মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 177 জন ছাত্রী অধ্যয়নরত। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তোমরা যেখানেই যাও, তোমাদের শিকড়টা কিন্তু আদ্দিন নার্সিং থেকে, এটা তোমাদেরকে কোনোভাবেই ভুললে চলবে না। এবং সব জায়গায় তোমরা যেন তোমাদের মূল্যায়নটাকে সঠিকভাবে যেন তোমরা প্রয়োগ করতে পারো তোমাদের কাজের মাধ্যমে। এবং শুধুমাত্র আদ্দিন না, তোমরা দেশের গণ্ডি পেরিয়ে তোমরা বিদেশেও যেন তোমাদের সাফল্য তোমরা ধরে রাখতে পারো, সেজন্য তোমাদের প্রয়োজন কঠোর অধ্যবসায়, সাধনা এবং অনুশীলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 19টি ব্যাচে এ পর্যন্ত 504 জন ছাত্রী ভর্তি হয়েছে। শুরু থেকে 14টি শিক্ষাবর্ষে 362 জন ছাত্রী কৃতিত্বের সাথে কোর্স সম্পন্ন করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শিল্পাচার্য জৈনুল আবেদিনের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সকাল থেকে চারুকলার সবুজ চত্বরে বাংলার চিরায়ত ঐতিহ্যের নানা উপকরণে সেজে ওঠে মেলা। দর্শনার্থীদের ভিড়ে জমে ওঠে মেলা। বিকেলে জৈনুল উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর আগে সকালে শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে ফুলে ফুলে ভরে ওঠে তার সমাধি। শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন জেলাভিত্তিক সংগঠন। স্মৃতিচারণ আলোচনা সভা ও আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হলো সদ্য প্রয়াত আবৃত্তি শিল্পী ও সংগঠক রফিকুদ্দৌলা রাব্বিকে। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এই নাগরিক স্মরণ সভায় আলোচকরা বলেন, অসাধারণ সাংগঠনিক দক্ষতায় তিনি অসংখ্য কর্মী সৃষ্টি করেছিলেন। পাশাপাশি কবিতা আবৃত্তিতেও তিনি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। এতে সভাপতিত্ব করেন ডাক্তার ময়নুল হক। বক্তব্য রাখেন কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক তৌহিদ আহমদ, অধ্যাপক শরীফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, মনোয়ার লিটন সহ অন্যান্য। পার্টেস খেলার খবর। মেলবোর্ন টেস্টে চতুর্থ দিন শেষে ভারতের বিপক্ষে 333 রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 9 উইকেটে 228 রান। 91 রানে 6 উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপদে পড়ে অজিরা।
70 করে মার্নাস লাবুশানে আউট হন দলীয় 148 রানে। তবে 8-এ নামা প্যাট কামিন্সের 41 আর 10 নম্বর ব্যাটার নাথান লিওর 41 রানের ইনিংসে 300 রানের লিড পার করে অস্ট্রেলিয়া। 4 উইকেট নেন জসপ্রীত বুমরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 474 রানের জবাবে 369 রানে অল আউট হয় ভারত। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। 31 ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাৎসিবাদী সংগঠন হিসেবে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। মূল্যস্ফীতি, অর্থ পাচার ও আর্থিক খাতে লুটপাটের খোলস উন্মোচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ঘটনাবহুল 2024। আলোচনায় ব্যাংক খাতের সংস্কার। সচিবালয় অগ্নিকাণ্ডের পর কঠোর নিরাপত্তায় অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঘিরে রাখা হয়েছে পুড়ে যাওয়া ভবন, ঢুকতে পারছেন না সাংবাদিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।